Okay, let us start again. Sorry for the interruption. আমাকে একটু অপেক্ষা করতে হলো কারণ আগের যেই রেকর্ডিংটা হয়েছে সেটাকে আবার হচ্ছে কনভার্ট না করে যদি আমি ক্লাসে জয়েন করি দেন ওই পার্টটা আনঅ্যাভেলেবল হয়ে যাবে। So let us continue from where we just have stopped last time. So আমরা হচ্ছে ন্যাশনাল ইনকাম আইডেন্টিটিটা দেখছিলাম তার Ma'am, মধ্যে we were in the investment part. জি, হ্যাঁ, তার মধ্যে আমরা হচ্ছে ১ম পার্টটা কভার করেছি যেটা হচ্ছে গিয়ে কনসাম্পশন। আমি জাস্ট একটু রিক্যাপ করে যাচ্ছি কারণ যেহেতু ভয়েস ক্লিয়ার ছিল না। সো কনসাম্পশন এর মধ্যে আমরা দেখলাম যে কনসাম্পশন এ আমাদের আছে হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস। গুডস এর মধ্যে আমাদের ২ ধরনের গুডস আছে। একটা হচ্ছে ডিউরেবল গুড আর একটা হচ্ছে নন ডিউরেবল গুড। হাউএভার ডিউরেবল গুডস এর মধ্যে আমরা যে লং টার্ম বা লাইফ লং ইনভেস্টমেন্ট আছে সেটাকে কনসিডার করছি না। সেটাকে আমরা ইনভেস্টমেন্ট পার্টে দেখব। And another thing is services. এবং all of these things we are considering it as consumption as a whole, and this data is for US statistics during 2017, and then we have moved to investment. So investment এর মধ্যে আমরা again দেখলাম যে ৩ ধরনের ইনভেস্টমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে বিজনেস বা ফার্মের জন্য, আরেকটা হচ্ছে যারা হাউসহোল্ড আছে অর্থাৎ রেসিডেন্সিয়াল যারা আছে তাদের তাদের জন্য, এবং আরেকটা পার্ট হচ্ছে কি ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। ইনভেন্টরি ইনভেস্টমেন্টটা if we want to consider it from the point of view of a farm, it is easier for us to calculate যে ফার্ম প্রতি বছরে তাদের ইনভেন্টরির যে পার্টটা অ্যাসেট হিসেবে নেক্সট টাইম পিরিয়ডের জন্য মুভ ফরওয়ার্ড করছে সেটা হচ্ছে কি ইনভেন্টরির ইনভেস্টমেন্টটা। অর্থাৎ আমাদের ডিউরিং দ্য ইয়ারে একটা নেটওয়ার্কিং ক্যাপিটালের ইনভেস্টমেন্ট থাকে। কিছু বলছিলেন? কেউ কি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করছিলেন? Anyways, if you do not have any question, then let us move to the next part. So inventory investment টা হচ্ছে গিয়ে from the point of view of a business firm. এখানে দেখেন, এখানে again আমাদের একটা statistics দেয়া আছে. This statistics is from point of view of US. আমরা এটাতে অত বেশি আর ফোকাস করব না, as we already know যে এই তিনটা কলাম কোনটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে and which they are representing. So next part টা হচ্ছে কি government purchase. Government purchase includes the government spending on goods and services. It includes transfer payments. Transfer payment কোনগুলো? যেগুলো হচ্ছে unemployment insurance payment করা হয়। আমাদের দেশে কি কি ধরনের transfer payment আছে বলতে পারেন? We do not have any unemployment insurance benefit. So what type of transfer payment in Bangladesh we have? Do you have any idea? ম্যাডাম সিনিয়র সিটিজেনদের হচ্ছে বয়স্কদের ভাতা দেওয়া হয়। বয়স্ক ভাতা আছে, আরেকটা কি আছে? মুক্তিযোদ্ধা ভাতা আছে। সো এই যে পেমেন্ট গুলো করা হচ্ছে এটা হচ্ছে কি ট্রান্সফার পেমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট এটা এটা হচ্ছে গিয়ে স্পেন্ড করছে ইন আ ওয়ে দ্যাট ইজ নট গিভিং দেম এনি রিটার্ন, ঠিক আছে, বাট দে অলসো হ্যাভ এ এক্সপেন্ডিচার লাইক that works for the infrastructural development of the country. So that one is different from this type of expenditure which is called transfer payment. Transfer payment টা হলো যে গভর্নমেন্ট বেনিফিটটা তার নিজের কাছ থেকে তার সিটিজেনের কাছে ট্রান্সফার করে দিচ্ছে। সো গভর্নমেন্টের ২ ধরনের স্পেন্ডিং হতে পারে। একটা হচ্ছে যে তারা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ ফিউচারের জন্য যেই ইনভেস্টমেন্টটা করছে, ঠিক আছে, তার বাজেটের মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের পার্ট থাকে। তার মধ্যে একটা পার্ট হলো গিয়ে এই ট্রান্সফার পেমেন্টটা। ট্রান্সফার পেমেন্টটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের সেই পেমেন্টের পার্টটা যে পেমেন্টটা হচ্ছে গিয়ে কোনো ধরনের রিওয়ার্ড ছাড়া বা কোনো ধরনের রিটার্ন ছাড়া সিটিজেনদের কাছে গভর্নমেন্ট ট্রান্সফার করে দিচ্ছে। এবং গভর্নমেন্টের হচ্ছে গিয়ে usually they are not like households, although they have spending on goods and services, but their spending on goods and services is not similar to households. Householdরা হচ্ছে তাদের পার্সোনাল যেই নিডটা আছে সেটার জন্য হচ্ছে এই এক্সপেন্ডিচারটা করছে। On the other hand, governmental expenditure is not for like government itself. It's not only for the government body, it also for the citizens of a country.
তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের জি, আর লাস্টের পার্টটা যেটা হচ্ছে এনএক্স, সেটা আমরা এখন দেখবো। এনএক্সটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। সো আমাদের নেট যেই এক্সপোর্টটা সেটা এখানে আমরা শুধুমাত্র ইনকর্পোরেট করছি, যেহেতু আমাদের ডেফিনিশনে আমরা দেখে আসলাম যে জিডিপি কি করছে, জিডিপি ইজ অনলি কাউন্টিং দ্য ডোমেস্টিক পার্ট অফ এনিথিং। সো ইম্পোর্টটা হচ্ছে যেটা বাইরে থেকে আসছে, দ্যাটস ওয়াই উই আর সাবট্রাক্টিং দিস ওয়ান, and we are counting only the part that is the value addition for export domestically। ঠিক আছে, এখানে আমাদের ইম্পোর্টের মধ্যে কিন্তু অনেক ধরনের পার্টস বা মেশিনারিজ আছে যেগুলো কি হচ্ছে আমাদের ডোমেস্টিক্যালি প্রডিউসড গুডস এর ম্যানুফ্যাকচারিং এর জন্য ব্যবহার করা হচ্ছে, তাই তো? সো সেই পার্টটাতে যাতে ওই ইম্পোর্টের পার্টটা ডাবল কাউন্টিং না হয়ে যায়, সে কারণে আমরা কি করছি, শুধুমাত্র ডোমেস্টিক্যালি যে ভ্যালু অ্যাডিশনটা হচ্ছে ফর প্রডিউসিং এনি গুড অর সার্ভিস, আমরা সেই পার্টটাই এখানে কাউন্ট করছি, ইম্পোর্টের পার্টটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। So GDP is spending on domestically produced goods and services. So the spending on foreign goods within CIG on the right hand side of the equation must be deducted. তাহলে আমাদের এই consumption বা investment বা government spending এবং এক্সপোর্টের জন্য অ্যাকচুয়ালি আমাদের যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো আমরা প্রডিউস করছি তার মধ্যে ইম্পোর্টের যেই পার্টটা আছে সেই পার্টটা আমরা এখান থেকে সাবট্রাক্ট করে দিচ্ছি, যেন আমরা শুধুমাত্র ডোমেস্টিক্যালি প্রডিউসড যে গুডস গুলো আছে সেগুলোর হিসাবটা এখানে করতে পারি। তাহলে আমাদের চারটা কম্পোনেন্ট আমরা এখানে দেখলাম, সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এই কম্পোনেন্ট গুলো আমরা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি আবারও দেখবো। জি, কোয়েশ্চেন করেন, বলেন কি কোয়েশ্চেন করছেন? এক্সপোর্ট থেকে ইম্পোর্ট তো এক্সট্রাক্ট করতে হবে। হ্যালো, জি বলেন। ম্যাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে, মানে সাবট্রাক্ট করতে হবে, নাকি জাস্ট ইম্পোর্টটা ইনক্লুড করব না, না ইগনোর না করব? না না, আমরা সাবট্রাক্ট করব, কারণ ইম্পোর্টের মধ্যে কি কি আছে, ইম্পোর্টের মধ্যে কিন্তু সবকিছুই ইনকর্পোরেটেড আছে। ধরেন বিজনেস অর্গানাইজেশন গুলো যেই গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করছে, হ্যাঁ, তাদের যেই মানে আমি যে শার্টের যে এক্সাম্পলটা দিলাম, শার্টের এক্সাম্পলের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশে হচ্ছে কি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সো আমাদের হয়তো বা লেবারের ভ্যালুটা শুধুমাত্র অ্যাড হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমরা ডোমেস্টিক্যালি বাটন হয়তো বা প্রডিউস করে থাকি, কিন্তু ফ্যাব্রিক মোস্ট অফ দ্য টাইমস আমরা কি করি, বাইরে থেকে ইম্পোর্ট করি, তাহলে সেটার মধ্যে কিন্তু ইম্পোর্টের একটা ভ্যালু আছে, ঠিক আছে? আবার ধরেন যে গভর্নমেন্ট হয়তো বা সাপোজ যে মানে কোনো একটা জায়গায় অরফানেজে কোনো একটা প্রোগ্রাম চালাচ্ছে যেখানে তারা হচ্ছে ডেইলি মিল প্রোভাইড করছে, সেটার মধ্যে হয়তো বা তারা এমন কোনো আইটেম তাদের ফুডের মধ্যে ইনকর্পোরেট করছে যেটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা, তাহলে তার স্পেন্ডিং এর একটা পার্ট কিন্তু ইম্পোর্ট হিসেবে আছে, তাই না? আবার ধরেন অ্যাজ হাউস হোল্ডস, ঠিক আছে, আমরা যখন কনজিউম করছি কোনো কিছু, আমরা অনেক ইম্পোর্টেড আইটেম ব্যবহার করি। ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের কসমেটিক্স থাকতে পারে, তারপরে ফুড আইটেম থাকতে পারে, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস থাকতে পারে, এগুলো কিন্তু আমাদের কনসাম্পশনের মধ্যে অলরেডি ইনকর্পোরেটেড হয়ে গিয়েছে, তাই না? তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে ডোমেস্টিক্যালি প্রডিউসড, ডোমেস্টিক্যালি জেনারেটেড, হাউএভার নট অলওয়েজ ইট ইজ পসিবল, কারণ অনেক ফাইনাল প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের দেশে এসে ভ্যালু অ্যাডিশন হচ্ছে, সেটার একটা ছোট পার্ট ইম্পোর্টেড আছে। সো সেই ভ্যালুটা যাতে আমরা বাদ দিতে পারি, সেই কারণে ইম্পোর্ট আমরা এক্সপোর্ট থেকে সাবট্রাক্ট করে নেট এক্সপোর্টটা নিচ্ছি। এবার বুঝতে পেরেছেন? ইম্পোর্ট আমরা বাদ দিব না, ইম্পোর্ট আমরা বাদ দিব না। আচ্ছা, তাহলে দেখেন আমরা জিডিপি পড়ছিলাম, জিডিপির আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। আপনারা হয়তোবা স্ট্যাটিস্টিক্সে অলরেডি দেখে এসেছেন যে আমাদের নমিনাল প্রাইস আছে আবার রিয়েল প্রাইস আছে। সো একই রকম ভাবে জিডিপিরও নমিনাল একটা জিডিপি অ্যামাউন্ট আছে আর একটা হচ্ছে কি রিয়েল জিডিপি আছে। Nominal GDP measures the values using current prices of the prices that prevail at the time of production, and real GDP measures these values using constant price, the prices during the base year. So GDP যদি কোনো একটা ইয়ারকে বেস ইয়ার ধরে, সেই ইয়ারটার বেসিসে ইয়ার টু ইয়ার কতখানি গ্রোথ রেট হচ্ছে বা জিডিপির ভ্যালুটা কতখানি হচ্ছে সেটা হচ্ছে আমরা মেজার করব। মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন দেশ তাদের জিডিপির বেস ইয়ার চেঞ্জ করে। ফর এক্সাম্পল বাংলাদেশ রিসেন্টলি হচ্ছে জিডিপির বেস ইয়ার চেঞ্জ করেছে ইনফ্লেশনের জন্য এবং জিডিপির জন্য।
তাহলে এই যে বেস ইয়ারটা চেঞ্জ করেছে এটার কারণে কি হয়েছে? এটার কারণে কিন্তু রিসেন্টলি আপনি দেখতে পাবেন যে আমাদের ইনফ্লেশনের রেট আগের মতো আর অত হাই শো করছে না। যদি আমাদের বেস ইয়ার আরো অনেক আগের থাকতো, ঠিক আছে, 90s এর দিকে থাকতো, তাহলে আমাদের ইনফ্লেশন রেট আরো অনেক বেশি হায়ার ইন্ডিকেট করতো। অন দ্য আদার হ্যান্ড জিডিপিরও আমাদের এখন যে গ্রোথ রেটটা, সেই গ্রোথ রেটটা হচ্ছে গিয়ে আমরা বেস ইয়ার চেঞ্জ করার কারণে দেখবো যে যদি অনেক বেশি আগের বেস ইয়ার হয় তাহলে জিডিপির গ্রোথ রেটটা অনেক হায়ার হবে। আবার যদি বেস ইয়ারটা রিসেন্টলি চেঞ্জ করা হয়ে থাকে তাহলে দেখবেন যে জিডিপির রেটটা হচ্ছে গিয়ে কিছুটা লোয়ার হবে। ঠিক আছে, দিস ইজ দ্য difference between nominal GDP and real GDP. Real GDP তে হচ্ছে কি আমরা রেটটা কনসিডার করছি in comparison to the base year, আর nominal GDP তে আমরা ইনকর্পোরেট করছি হচ্ছে আমাদের কারেন্ট যে টোটাল ভ্যালুটা আছে কারেন্ট টাইম পিরিয়ডের সেটা। কে যেন আনমিউটেড আছেন, আপনি কাইন্ডলি নিজেকে মিউট করে নেন। এখানে দেখেন, এখানে আমাদের একটা কম্পারিজন দেয়া আছে গুড এ আর গুড বি এর জন্য। আমাদের প্রাইস এবং কোয়ান্টিটি গুলো দেয়া আছে 3টা বছরের জন্যই। আমরা রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপি ক্যালকুলেট করব। এখানে আমরা রিয়েল জিডিপিটা কম্পিউট করব হচ্ছে কি 2016 কে বেস ইয়ার ধরে। তাহলে নমিনাল জিডিপি হলে কি হবে? নমিনাল জিডিপি হলে প্রতিটা বছরের প্রাইসকে হচ্ছে গিয়ে সেটার কোয়ান্টিটি দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাই না? লাইক ফর 2016 আমাদের নমিনাল জিডিপি কি হবে? 192,000। এখানে আমাদের রিয়েল জিডিপিও সেম হবে, কারণ এখানে আমাদের বেস ইয়ারটা হচ্ছে 2016। আবার যদি 2018 এর কথা চিন্তা করি তাহলে আমাদের নমিনাল জিডিপি কত হবে? 205,000। হাউএভার আমাদের রিয়েল জিডিপি কত হবে? আমরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটিটা ধরবো হচ্ছে বেস ইয়ারের জন্য। আমাদের বেস ইয়ারের কোয়ান্টিটি কত ছিল? 192,000। এখানে দেখেন ক্যালকুলেশনটা দেয়া আছে আমাদের। এখানে গুড এর জন্য হচ্ছে গিয়ে এখানে ক্যালকুলেশনটা করা আছে। গুড এর জন্য দেখেন আমাদের নমিনাল জিডিপি ক্যালকুলেশন আমরা করেছি হচ্ছে গিয়ে 30 টাইমস 900 প্লাস হচ্ছে 100 টাইমস 192। দুইটা একসাথে আমরা অ্যাড করে করছি, অর্থাৎ দুইটা প্রোডাক্টের জন্য একসাথে আমরা ক্যালকুলেশনটা করছি। যেহেতু এটা জিডিপি, একটা ইকোনমির যত ধরনের গুডস এন্ড সার্ভিসেস আছে সবগুলোকে আমরা ইনকর্পোরেট করব। এবং এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইকোনমিতে শুধুমাত্র দুইটাই প্রোডাক্ট আছে, এ আর বি। এবং রিয়েল জিডিপি আমরা কিভাবে ক্যালকুলেট করছি? 30 টাইমস 900, 100 টাইমস হচ্ছে গিয়ে 192। যেহেতু এটা 2016 এর জন্য, 2018 এ গিয়ে আমরা কি করছি? এখানে হচ্ছে গিয়ে আমরা কোয়ান্টিটিটা মাল্টিপ্লাইড বাই প্রাইস করছি হচ্ছে গিয়ে কারেন্ট প্রাইস দিয়ে। এগেইন এটা হচ্ছে গিয়ে কারেন্ট যে কোয়ান্টিটিটা আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করছি হচ্ছে গিয়ে কারেন্ট প্রাইস দিয়ে। সো দিস ইজ আওয়ার নমিনাল জিডিপি। এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে গিয়ে আমরা বেস ইয়ারের যেই প্রাইসটা আছে সেটা নিচ্ছি। ঠিক আছে, আমাদের কোয়ান্টিটিটা বেড়েছে আর আমাদের প্রাইসটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়েছে। শুধুমাত্র গুড এর জন্য, গুড বি এর জন্য কিন্তু প্রাইসটা চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে ডিফারেন্সটা হলো যে আমরা কারেন্ট কোয়ান্টিটিকে যদি কারেন্ট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হবে হচ্ছে আমাদের নমিনাল জিডিপি। আর যদি আমরা কারেন্ট কোয়ান্টিটিকে হচ্ছে গিয়ে আমাদের বেস ইয়ারের যে প্রাইসটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি। ইটস অলমোস্ট লাইক আমাদের ওই যে যেটা হচ্ছে রিয়েল প্রাইস আর হচ্ছে গিয়ে নমিনাল প্রাইস আমরা ক্যালকুলেট করি না ইনফ্লেশন ক্যালকুলেশন করার জন্য, সেটার মতো। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ইন্ডিকেটর দেখব যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি জিডিপি ডিফ্লেটর। জিডিপি ডিফ্লেটরটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে যে প্রাইস লেভেলে চেঞ্জটা কিভাবে এসছে। ঠিক আছে, প্রাইস লেভেলের যে চেঞ্জটা সেটা হচ্ছে কি জিডিপি ডিফ্লেটর ইন্ডিকেট করে। সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জিডিপি ডিফ্লেটর? প্রাইস লেভেলটা কিভাবে চেঞ্জ হয়? We can define the GDP deflator as the nominal GDP divided by হচ্ছে গিয়ে real GDP. ঠিক আছে, this is also called the implicit price deflator for GDP, which is the ratio of nominal GDP to real GDP. তাহলে আমরা যদি nominal GDP টাকে divide করি হচ্ছে real GDP দিয়ে একটা রেশিও পাবো। সেই রেশিওটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে প্রাইস লেভেলের চেঞ্জটা কেমন ভাবে এসছে। যদি এটা হায়ার হয় অর্থাৎ মোর দ্যান 1 হয় তাহলে আমরা বুঝবো যে প্রাইস লেভেল বেস ইয়ারের চাইতে বাড়ছে। আর যদি এটা
লেস দ্যান 1 হয় তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে প্রাইস লেভেলটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে কমে যাচ্ছে। আর যদি এটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি জিডিপির লেভেলে কোনো ধরনের চেঞ্জ আসে নাই এবং প্রাইসের লেভেলেও কোনো ধরনের চেঞ্জ আসে নাই। ঠিক আছে? জিডিপি ডিফলেটর হচ্ছে এক ধরনের ব্রড প্রাইস ইন্ডেক্স। সো এখানে আমরা যদি নমিনাল জিডিপি কে রিয়েল জিডিপি দিয়ে ডিভাইড করলে জিডিপি ডিফলেটর পাই, তাহলে একই রকম ভাবে আমরা যদি রিয়েল জিডিপি কে হচ্ছে জিডিপি ডিফলেটর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলেন তো? রিয়েল জিডিপি টাইমস হচ্ছে জিডিপি ডিফলেটর নমিনাল জিডিপি। ঠিক আছে? আমরা যদি এই ইকুয়েশনটা চেঞ্জ করি তাহলে আমরা ডিফারেন্ট কম্পোনেন্ট গুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারবো। সো আমাদেরকে দেখতে হবে যে কোন কোন ইনফরমেশন গুলো গিভেন আছে, সেখান থেকে আমরা চাইলে এই ইকুয়েশন থেকে ইদার নমিনাল জিডিপি অর রিয়েল জিডিপি দুইটার যে কোনোটাই ক্যালকুলেট করতে পারি যদি আমাদের কাছে মানে দুইটা যে ইনফরমেশন সেটা অ্যাভেলেবল থাকে। একটা হচ্ছে জিডিপি ডিফলেটর আর আরেকটা হচ্ছে নমিনাল অর রিয়েল জিডিপির যে কোনো একটা। সো এখানে দেখেন, এখানে আমাদের হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে। আগে যেই ক্যালকুলেশনটা আমরা করলাম, আগের যে ক্যালকুলেশনটা আমরা করেছি সেটা এখানে এক্সটেন্ড করা হয়েছে থ্রু জিডিপি ডিফলেটর। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2017 এ কি হচ্ছে, 2017 এ আমরা জিডিপি ডিফলেটর পাচ্ছি 2.8 এবং 2018 এ আমরা পাচ্ছি কত? 2018 এ আমরা পাচ্ছি হচ্ছে কি 12.1%. So what is it indicating? It is indicating that the price level is higher compared to প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে? এখানে দেখেন 2.8% আর এখানে হচ্ছে কি 12.1%। সো আমাদের বেস ইয়ারের চাইতে এই প্রাইস গুলো হচ্ছে গিয়ে হায়ার, এটাই হচ্ছে গিয়ে ইন্ডিকেট করছে। এগেইন আমাদের বেস ইয়ারটা কোনটা? আমাদের বেস ইয়ারটা হচ্ছে গিয়ে 2016। যেহেতু রিয়েল জিডিপি তে আমাদের বেস ইয়ার হচ্ছে 2016 এর, সে কারণে আমাদের কম্পারিজনটা হচ্ছে গিয়ে 2016 এর সাথে। সো in 2017 it is 2.8% higher than the base year. In 2018 it is 12.1% higher than the base year. এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। as this is not relevant to our country so I am not elaborating it. এখানে হচ্ছে কি দেখেন দুইটা লাইন আছে, একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে ওরা রেড লাইন দিয়ে ইন্ডিকেট করছে, আর একটা হচ্ছে রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে হচ্ছে ওরা ব্লু লাইন দিয়ে ইন্ডিকেট করছে। এটা ইয়ার টু ইয়ার একটা গ্রাফ ওরা প্রেজেন্ট করছে। দিস ইজ পার ক্যাপিটা জিডিপি। সো আমরা জিডিপি ডিফলেটর ক্যালকুলেশন করা শিখলাম, যেটা হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি। আর এখানে আমরা দেখবো হচ্ছে হাউ টু ক্যালকুলেট দ্য গ্রোথ রেট। আমরা কিন্তু যখন বলি যে জিডিপি আমরা একটা রেট হিসেবে রিপ্রেজেন্ট করি, তাই না? তাহলে সেই রেটটা আমরা কিভাবে পাই? সেটা আমরা পাই হচ্ছে কি এভাবে, দেখেন ভ্যালু ফর দ্য ইয়ার অর্থাৎ কারেন্ট ইয়ারের ভ্যালু মাইনাস হচ্ছে ভ্যালু অফ দ্য প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই হচ্ছে ভ্যালু ফর প্রিভিয়াস ইয়ার। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর এনি গ্রোথ রেট দ্যাট উই ইউজুয়ালি ক্যালকুলেট। যে আমাদের হচ্ছে যদি কারেন্ট ইয়ারের ভ্যালুটা থাকে মাইনাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের ভ্যালু। সো আমরা পাস্ট ইয়ারের সাথে হচ্ছে গিয়ে কারেন্ট ইয়ারটা কম্পারিজন করছি থ্রু দ্য গ্রোথ রেট। এখানে গ্রোথ রেটের পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেখানো আছে, আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব, দেন ইউ ক্যান হ্যাভ আ লুক বাই ইয়োরসেলফ। সো এখানে দেখেন এই ফর্মুলাটা দিয়ে দুইটা বছরের জন্য 2017 আর 2018 এর জন্য রিয়েল এবং নমিনাল জিডিপির গ্রোথ রেট ক্যালকুলেট করা হয়েছে। আর কিছু এখানে ইম্পর্টেন্ট আছে? আচ্ছা, আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, সেটা হলো আচ্ছা, আমি বলছিলাম না যে ভ্যালু অ্যাডিশন। সো ভ্যালু অ্যাডিশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটার একটা এক্সাম্পল এখানে আছে। দেখেন
the value of its output minus the value of the intermediate goods that were used to produce that output. So আমরা বলছিলাম যে ডাবল কাউন্টিংটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস এর যে ভ্যালুটা সেটা শুধুমাত্র একবারই ইনকর্পোরেট করব। যদি ইন্টারমিডিয়েট গুডস এর ভ্যালু অলরেডি আমার টোটাল আউটপুটের মধ্যে ইনকর্পোরেটেড হয়ে যায়, তাহলে ফাইনাল আউটপুটের বেলায় আমরা শুধুমাত্র ফাইনাল স্টেজে যে ভ্যালু অ্যাডিশনটা হচ্ছে সেটাকে কনসিডার করব। ফর এক্সাম্পল এখানে দেখেন, এখানে আমরা একটা ব্রেডের ভ্যালু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে কয়েকটা স্টেপে ভ্যালু অ্যাডিশন হয়েছে। ফার্স্ট অফ অল, আ ফার্মার গ্রোজ আ বুশল অফ হুইট এন্ড সেলস ইট টু আ মিলার ফর $1। সো এটা হচ্ছে গিয়ে ফার্মারের যে সেলিং প্রাইসটা সেটা, সে যে প্রাইসে হচ্ছে গিয়ে হুইটটা সেল করলো। দ্য মিলার টার্নস দ্য হুইট ইনটু ফ্লাওয়ার এন্ড সেলস ইট টু আ বেকার ফর $3। সো এখানে তার ভ্যালু অ্যাডিশন কত হচ্ছে? $1 আউট অফ দিস $3 is from the farmer, ঠিক আছে? তার ভ্যালু অ্যাডিশন হচ্ছে কি শুধুমাত্র $2। তাহলে টোটাল আউটপুটে আমার শুধুমাত্র $2 will be added from মিলার, ঠিক আছে? ফার্মারের কাছ থেকে যদি অলরেডি $1 আমি অ্যাড করে ফেলে থাকি, তাহলে মিলারের কাছ থেকে আমার additional যে ভ্যালু অ্যাডিশনটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি ব্রেডের ভ্যালুতে অ্যাড করব, which is $2। Then the baker uses the flour to make a loaf of bread and sells it to an engineer for $6। তাহলে engineer হচ্ছে কি এখানে ফাইনাল কনজিউমার, সে পারচেজ করছে হচ্ছে কি $6 দিয়ে। সো এই $6 এর মধ্যে কি কি ইনকর্পোরেটেড আছে? ফার্স্ট অফ অল, the farmer's value which is $1, then the miller's value which is $3। So 3 plus 1 4 হচ্ছে গিয়ে অলরেডি ইন্টারমিডিয়েট গুডস এর যে ফাইনাল ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালুতে অ্যাডেড আছে। সো এখানে আমার অ্যাডিশনাল ভ্যালু কতখানি? এখানে আমার অ্যাডিশনাল ভ্যালু হচ্ছে গিয়ে, সরি আমি ভুল বলেছি, 3 হচ্ছে গিয়ে আমাদের অলরেডি অ্যাডেড আছে, ঠিক আছে? 2 plus 1 3 হচ্ছে অলরেডি অ্যাডেড আছে। সো 6 minus 3 or $3 হচ্ছে গিয়ে শুধুমাত্র বেকার ভ্যালু অ্যাডিশন। এখানে দেখেন, এখানে যদি আমরা টোটাল $6 এখানে বসাতাম, তাহলে আমাদেরকে কি করতে হতো? এই 2 আর 1 আগের যে দুইটা ভ্যালু আমাদের ছিল সেটাকে হচ্ছে বাদ দিয়ে দিতে হতো। যদি আমরা এখানে 6 অ্যাড করি, এখানে 3 অ্যাড করি, আবার এখানে 1 অ্যাড করি, তাহলে কি হবে? এই যে $6 এখানে আমরা অ্যাড করলাম, তার যে ইন্টারমিডিয়েট গুডস গুলো আছে সবগুলোর ভ্যালু আমরা ডাবল কাউন্ট করছি, ঠিক আছে? ওয়ার্স্ট কেস হলো যে আমরা মিলারেরটা হচ্ছে গিয়ে ডাবল কাউন্ট করছি, অন দা আদার হ্যান্ড ফার্মারেরটা হচ্ছে কি আমরা তিনবার কাউন্ট করছি। সো এই ধরনের রিপিটেশন অফ দ্য কাউন্টিং প্রসেস আমরা যাতে অ্যাভয়েড করতে পারি, সে কারণে আমরা কি করছি, আমরা হচ্ছে প্রতিটা স্টেপে শুধুমাত্র যতখানি ভ্যালু এই স্টেপে অ্যাডেড হয়েছে সেটাকে আমরা টোটাল ভ্যালুর মধ্যে কনসিডার করছি, ঠিক আছে? আগের স্টেপের যে ভ্যালুটা সেটা আমরা ডিডাক্ট করে এই স্টেপের ভ্যালু অ্যাডিশনটাকে শুধুমাত্র টোটাল ভ্যালুতে ইনকর্পোরেট করব। এখন দেখেন, when the engineer will have the bread, he will have no value addition because he is just going to consume the bread. Then total value is আমাদের $6, so value of the final good which is the bread is $6. However, আমাদের ইন্টারমিডিয়েট গুডস এর যে ভ্যালু অ্যাডিশন গুলো ছিল সেগুলোকে আমরা কাউন্ট করে এই $6 পেয়েছি। এটা শুধুমাত্র ব্রেডের ভ্যালু না, এটা আমাদের হুইটেরও ভ্যালু, প্লাস হচ্ছে যে মিলার ছিল যে হচ্ছে হুইটটাকে ফ্লাওয়ারে কনভার্ট করেছে তারও ভ্যালু। আচ্ছা, এটা ছিল একটা। দেন another one হচ্ছে this one. সো আমরা যদি ইকোনমিকে হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হাউস হোল্ড আর একটা হচ্ছে বিজনেস ফার্ম, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা সার্কুলার ওয়ে অফ রিলেশনশিপ আছে। ফর এক্সাম্পল, হাউস হোল্ড যারা, তারা কি করছে, তারা হচ্ছে অ্যাজ লেবার ফার্মে কাজ করছে। অ্যাজ লেবার মানে নট লাইক যে ডেইলি যেই মজুরির বা ওয়েজের এগেনস্টে যারা লেবার দিচ্ছে শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে লেবার, বলতে হচ্ছে আপনার সব ধরনের কাজকেই বোঝাচ্ছে, ঠিক আছে? সো বিজনেস অর্গানাইজেশনে কাজ করার জন্য হচ্ছে কি হাউস হোল্ডদেরকে আমাদের প্রয়োজন হয়। সো হাউস হোল্ডরা কি করছে, ফার্মে কাজ করছে। অন দ্য আদার হ্যান্ড ফার্ম তাদেরকে কি প্রোভাইড করছে, তাদেরকে হচ্ছে কি ইনকাম প্রোভাইড করছে থ্রু ওয়েজেস এন্ড স্যালারিজ। এগেইন ফার্ম যখন গুড সেল করছে তখন সেটাকে পারচেজ করছে, সেটাও পারচেজ করছে কিন্তু হাউস হোল্ডরাই, ঠিক আছে? সো তারা কি করছে, তারা হচ্ছে কি গুড পারচেজ করছে, ইন এক্সচেঞ্জ তারা এক্সপেন্ডিচার করছে যেটা হচ্ছে গিয়ে যাচ্ছে ফার্মের কাছে, সেটার থ্রুতে এগেইন ফার্ম আবার কি করছে, ফার্ম হচ্ছে গিয়ে ইনকাম হিসেবে এটা হাউস হোল্ডারকে পেমেন্ট করছে। আপনি যদি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে কি এক্স্যাক্টলি লাইক আ সাইকেল। সো হাউস হোল্ডার হচ্ছে কি লেবার দিচ্ছে, ইন এক্সচেঞ্জ গুডস প্রডিউসড হচ্ছে এবং গুডসটা তারা কনসাম্পশনের জন্য পাচ্ছে।
সো এভরিথিং ইজ গোয়িং অ্যারাউন্ড লাইক আ সাইকেল। এখানে হাউসহোল্ড আর ফার্ম দুইটা পার্টি হচ্ছে গিয়ে একজন অন্যজনকে বিভিন্নভাবে সার্ভ করছে। এবং লাস্ট অফ অল আরেকটা টপিক আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ভার্সেস ক্যাপিটাল। ঠিক আছে, ইনভেস্টমেন্ট আর ক্যাপিটালের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কি বলতে পারবেন? Do you know what is the difference between investment and capital? আপনাদের জন্য থিংকিং প্রসেসটা আমি একটু ইজি করে দেই। কনসিডার ইট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ টাইম। টাইমের পার্সপেক্টিভে চিন্তা করেন। যদি টাইমের পার্সপেক্টিভে আমরা চিন্তা করি তাহলে what is the difference between capital and investment? Ma'am, capital are current resources to produce something. আচ্ছা, এখানে আমাদের দুইটা টার্ম আমরা এখানে শিখবো। একটা হচ্ছে কি স্টক ভার্সেস ফ্লো। ঠিক আছে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে ফ্লো। সো স্টক আর ফ্লোর মধ্যে ডিফারেন্সটা কি? স্টক আর ফ্লোর মধ্যে ডিফারেন্স হলো যে স্টকটা একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের জন্য, আর ফ্লোটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এখানে দেখেন আপনাদেরকে একটা এক্সাম্পল দেয়া হয়েছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ বাথটাব। সো বাথটাবের ভিতরে যে ওয়াটারটা অলরেডি আছে সেটা হচ্ছে আমাদের জন্য কি? সেটা হচ্ছে আমাদের জন্য স্টক। ঠিক আছে, আর প্রতি মুহূর্তে যেই ওয়াটারটা হচ্ছে গিয়ে এই ফসেটটাতে হচ্ছে গিয়ে অ্যাডেড হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ফ্লো। তো আমরা যদি কনসিডার করি একটা ইকোনমিতে টোটাল যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা কি হবে? সেই ক্যাপিটালটা হবে হচ্ছে গিয়ে স্টক, কারণ ওটা একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য। অন দ্য আদার হ্যান্ড ইনভেস্টমেন্ট ইজ দ্য ফ্লো। কেন? কারণ হচ্ছে ইনভেস্টমেন্টটা কন্টিনিউয়াসলি আসতে থাকবে। ঠিক আছে, আপনি কন্টিনিউয়াসলি দেখবেন যে ইনভেস্টমেন্ট বিভিন্ন সোর্স থেকে আসছে, বাট একটা সার্টেন টাইম পিরিয়ডে আমাদের টোটাল যে ইনভেস্টমেন্টটা, যেটাকে আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটাল বলছি, যেটা অ্যাকিউমুলেটেড হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্টক, কারণ ওইটা ওই সার্টেন টাইম পিরিয়ডের জন্য ওই কান্ট্রির টোটাল ক্যাপিটাল। তাহলে স্টক ইজ আ কোয়ান্টিটি দ্যাট ইজ মেজার্ড অ্যাট আ পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, আর ফ্লো ইজ আ কোয়ান্টিটি দ্যাট ইজ মেজার্ড পার ইউনিট অফ টাইম, অর্থাৎ একটা বছরের জন্য বা একটা মাসের জন্য। এভাবে যদি আমরা কনসিডার করি তাহলে যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটাকে আমরা হচ্ছে গিয়ে বলবো ফ্লো। সেই দিক থেকে জিডিপি কোন ধরনের ভ্যারিয়েবল বলেন তো, স্টক নাকি ফ্লো? Stock. জিডিপি স্টক। জিডিপি কে একটা পয়েন্ট অফ টাইমের জন্য নাকি একটা বছরের জন্য বলেন তো? না, একটা বছরের জন্য। তাহলে ওটা শুধুমাত্র একটা পয়েন্ট অফ টাইমের জন্য না। সো জিডিপিটা হচ্ছে আমাদের জন্য একটা ফ্লো ভ্যারিয়েবল। ঠিক আছে, বুঝতে পেরেছেন কেন ফ্লো ভ্যারিয়েবল? কারণ জিডিপিটা হচ্ছে আমরা এক বছরের জন্য কনসিডার করছি। ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ এ পয়েন্ট অফ টাইম। আমরা কি বলি 2017 এর জিডিপি, আমরা কি বলি যে জিডিপি অন ডিসেম্বর 31st 2017, এভাবে আমরা কিন্তু বলি না। দ্যাটস ওয়াই জিডিপি হচ্ছে একটা ফ্লো ভ্যারিয়েবল। এখানে দেখেন, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। সরি, এগুলো একটুখানি দেখেন, তারপরে আমাকে বলবেন একটা একটা করে যে কোনটা স্টক আর কোনটা ফ্লো। So the first one, the balance on your credit card statement. Stock. 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 How much you study economics outside of class? Flow means এটা হচ্ছে ফ্লো, কারণ হচ্ছে এটা আপনি দেখা যাবে যে এটা চেঞ্জ হচ্ছে। The size of your compact disc collection. stock. এখন কেউ কম্প্যাক্ট ডিস্ক কালেক্ট করে না, এটা অনেক আগের বই বোঝাই যাচ্ছে। ইনফ্লেশন রেটটা তাহলে কি হবে বলেন তো? Flow. ইনফ্লেশন Flow. রেট ফ্লো হবে, কারণ ইনফ্লেশন রেট হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আমরা কি বলি যে এই মাসের তুলনায় হচ্ছে গিয়ে গত মাসে ইনফ্লেশন রেট কম ছিল, এই মাসে আবার বেড়ে গিয়েছে। সো what about the unemployment rate? Means flow. Flow না। হবে। না না, আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে গিয়ে স্টক। আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা কি বলি যে আজকে বা এই
দিনে হচ্ছে আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা মেজার করছি। সো আজকের জন্য এটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট রেট। হ্যাঁ, মিস আবার একটু চেঞ্জ হতে পারে না? আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে কি আপনার চেঞ্জ হবে না। আপনার টোটাল নাম্বার অফ এমপ্লয়েড পিপল অথবা আনএমপ্লয়েড পিপল হয়তোবা ডে টু ডে চেঞ্জ হতে পারে। হাউএভার রেটটা যেটা সেটা আমরা একটা দিনের জন্য ক্যালকুলেট করছি, ঠিক আছে? আমরা পুরো বছরের জন্য কিন্তু ক্যালকুলেশন করছি না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, পয়েন্ট ইন টাইম আর একটা হচ্ছে গিয়ে পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এবার বুঝতে পেরেছেন? ইনফ্লেশন রেটটা কন্টিনিউয়াসলি অ্যাডজাস্টেড হচ্ছে, whereas আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে কি শুধুমাত্র একটা পয়েন্ট অফ টাইমেই আমরা ক্যালকুলেট করছি। আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু আমরা পুরো বছরের জন্য বলি না যে পুরো বছরের জন্য আনএমপ্লয়মেন্ট রেট এত পার্সেন্ট। আমরা ওই দিনে যে টোটাল এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড পার্সন এর যে নাম্বারটা আছে সেটাকে ধরে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা ক্যালকুলেট করি। অন দ্য আদার হ্যান্ড জিডিপি হচ্ছে কি আমাদের ফ্লো ভ্যারিয়েবল। জিডিপির মধ্যে কি হবে, ওই বছরের সবগুলো যে আউটপুট আছে তার ভ্যালুগুলো হচ্ছে জিডিপির মধ্যে ইনকর্পোরেটেড হবে। বাট আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন। আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ওই দিনে আমাদের যে এমপ্লয়েড আর আনএমপ্লয়েড পিপল আছে সেটার স্ট্যাটিস্টিক্স থেকে হচ্ছে কি আমি রেটটা কাউন্ট করব। এটা কিন্তু সারা বছরের যে মেজারমেন্টটা সেটা এখানে এফেক্ট করছে না। ঠিক আছে, আপনাদের বইয়ের দেখবেন একটা ডিটেলস এক্সাম্পল দেয়া আছে। আমার কাছে পেজ নাম্বারটা নাই, বাট এটা স্টক ভার্সেস ফ্লো হিসেবে বক্সের মধ্যে আলাদাভাবে দেয়া আছে। সেইখানে আর একটুখানি ডিটেলসে বলা আছে জিনিসটার ব্যাপারে, আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। ওকে, সো এটা ছিল, এই পার্টটা ছিল হচ্ছে আমাদের ম্যানকিউর বই থেকে। পরের পার্টটা হচ্ছে আমরা ডর্নবুশে বই থেকে পড়বো। সো আমি এই স্লাইডটা স্টপ শেয়ার করছি। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ম্যাম এখনো আসেনি, স্ক্রিন শেয়ারিং হচ্ছে। হচ্ছে। এবার হ্যাঁ ম্যাম, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা টপিক পড়বো। তার মধ্যে একটা হচ্ছে ইনফ্লেশন এন্ড প্রাইস ইন্ডিসেস। আপনারা ইনফ্লেশন আর প্রাইস ইন্ডিসেস সম্পর্কে স্ট্যাটিস্টিক্স আমি জানি যে পড়ে এসেছেন। হাউএভার উই আর গোইং টু রিক্যাপ দ্য আইডিয়া। ফার্স্ট অফ অল আমরা একটু আগেই কি কি দেখলাম, নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি মেজারমেন্ট করার প্রসেস দেখলাম। সো আমরা জানি যে নমিনাল জিডিপির সাথে রিয়েল জিডিপি ডিফারেন্সটা হলো যে নমিনাল জিডিপি কারেন্ট টাইম পিরিয়ডের যেই টোটাল কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস সেটা দিয়ে আমরা মেজার করছি। আর রিয়েল জিডিপিতে আমরা কি করছি, আমরা বেস ইয়ারের প্রাইসটা নিচ্ছি, সেটাকে মাল্টিপ্লাই করছি হচ্ছে গিয়ে কারেন্ট ইয়ারের যেই টোটাল আউটপুটটা আছে সেটা দিয়ে টু গেট দ্য রিয়েল সিনারিও বা রিয়েল জিডিপি। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমরা কিসের থ্রুতে ক্যাপচার করতে পারি? উই ক্যান ক্যাপচার ইট থ্রু দ্য জিডিপি ডিফলেটর। জিডিপি ডিফলেটর হচ্ছে একটা রেশিও যেটা আমরা পাচ্ছি হচ্ছে বাই ডিভাইডিং দ্য নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি। সো এনি ভ্যালু মোর দ্যান 1 ইন্ডিকেটস যে আমাদের অ্যাকচুয়ালি প্রাইস লেভেল বাড়ছে বা দেয়ার ইজ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। অন দ্য আদার হ্যান্ড যদি 1 এর চাইতে কম হয় তাহলে আমরা ধরে নিব যে ডিফ্লেশন হচ্ছে, আর যদি 1 হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে কোনো ধরনের চেঞ্জ আসছে না। এবং আমি এটা আপনাদেরকে বলেছি যে জিডিপি ডিফ্লেটর হলো গিয়ে এক ধরনের ব্রড প্রাইস ইন্ডেক্স, তাই না? সো
এখানে দেখেন আর কি কি আছে, an increase could be due to increased production or prices. There is a need to estimate the real GDP. So GDP deflator more than 1 হলে শুধুমাত্র যে প্রাইস বাড়ছে সেটাই ইন্ডিকেট করছে না, এটাও ইন্ডিকেট করছে যে টোটাল কোয়ান্টিটিটা যেটা সেটা বাড়ছে, ঠিক আছে। কোয়ান্টিটি এবং প্রাইস দুইটাতেই চেঞ্জ আসতে পারে, whereas there also can be some of the times where the change is only from the price level, not from the quantity level. But usually যখন আমরা জিডিপি মেজারমেন্ট দেখব, যদি কোনো ধরনের ইকোনমিক ক্রাইসিস না হয়, তাহলে দেখতে পাবেন যে কোয়ান্টিটিটা হচ্ছে এক বছর থেকে অন্য বছরে বাড়ছে। ফর এক্সাম্পল ইন 2020 বাংলাদেশের জন্য যেই জিডিপির ইয়েটা ফোরকাস্টটা, সেটা কি আপনারা দেখেছেন? কিছুদিন আগে দেখবেন যে পেপারে একটা রিপোর্ট আসছে, আইএমএফ এর একটা রিপোর্ট আসছে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ is going to perform better than India this year. Have you seen that? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ওখানে আপনারা কি বলতে পারেন যে কম্পারিজনটা করা হয়েছে ওটা কি ওরা নমিনাল জিডিপি বেসিসে করেছে নাকি রিয়েল জিডিপি বেসিসে করেছে? নমিনাল জিডিপি। নমিনাল জিডিপির বেসিসে করেছে। সো আমি আপনাদেরকে এই ক্লাসের পরে রিপোর্টটা দেখাবো, আপনারা নিজেরাই দেখে নিন। ওখানে রিয়েল জিডিপির যে হিসাবটা সেটা কিন্তু দেখানো হয়নি। সো যদি আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি কোনো ধরনের চেঞ্জেস এসছে কি আসে নাই, তাহলে আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে হচ্ছে গিয়ে রিয়েল জিডিপিটা দেখতে হবে। কারণ কি রিয়েল জিডিপিটা প্রাইস লেভেলটা সেম রেখে হচ্ছে কোয়ান্টিটির যে চেঞ্জটা সেটা আমাদেরকে শো করবে। অন দ্য আদার হ্যান্ড, ইন কেস অফ নমিনাল জিডিপি প্রাইস লেভেলেও চেঞ্জ হচ্ছে, আবার হচ্ছে আমাদের কোয়ান্টিটিতেও চেঞ্জ হচ্ছে, দুইটা চেঞ্জই একসাথে পড়ছে। সো নমিনাল জিডিপির ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি ক্যানট প্রোভাইড দ্য ট্রু সিনারিও হিয়ার। আমাদের জানার জন্য, যদি আমরা কনক্রিট ওয়েতে জানতে চাই যে অ্যাকচুয়ালি whether there is any change or not, আমাদেরকে রিয়েল জিডিপিটা অবশ্যই দেখতে হবে যে কোনো ধরনের চেঞ্জ এসছে কিনা। So an increase could be due to increased production or prices, both can cause the change. Then there is a need to estimate the real GDP because we want to know whether the quantity of production has been increased. Physical output for each year is multiplied by the prices that prevailed in the base year. We already know that. These estimates represent real GDP. So price indices কি করছে? প্রাইস ইন্ডিসেস হচ্ছে কি আমাদেরকে এই জিনিসটা এস্টিমেট করতে হেল্প করছে যে আমাদের বেস ইয়ারের সাথে কারেন্ট ইয়ারের প্রাইসের কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা, যদি থাকে তাহলে সেটা কেমন, সেটা কি হায়ার নাকি লোয়ার। যদি হায়ার হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে দেয়ার ইজ সাম সর্ট অফ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ আই টোল্ড ইউ, যে জিডিপিটা হচ্ছে কি আমাদের একটা ব্রড বেসড প্রাইস ইন্ডেক্স। অন দ্য আদার হ্যান্ড, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, যেটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স অলরেডি ক্যালকুলেশন করা শিখেছি। সিপিআইটা কি করছে? সিপিআইটা হচ্ছে গিয়ে ইট ইজ আ কম্পারেটিভলি ন্যারো প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। জিডিপির তুলনায় এটা হচ্ছে কি কম্পারেটিভলি ন্যারোয়ার। কেন? কারণ এটা হচ্ছে কনজিউমারদের প্রাইস ইন্ডেক্স। শুধুমাত্র কনজিউমাররা যেই গুডস এবং সার্ভিসেস কনজিউম করছে সেটার প্রাইসের চেঞ্জটা হচ্ছে সিপিআই এর থ্রুতে ক্যাপচার করা হচ্ছে। দেখেন, আর টিপিক্যাল আরবান কনজিউমার্স cost of purchases based on a fixed basket of goods and services. তাহলে সিপিআই এর সাথে হচ্ছে জিডিপি ডিফলেটরের কয়েকটা ডিফারেন্স আছে। ফার্স্ট অফ অল, জিডিপি ডিফলেটর কি করছে? ইট ইজ ইনক্লুডিং অল গুডস এন্ড সার্ভিসেস। আর সিপিআই কি করছে? সিপিআই হচ্ছে কি শুধুমাত্র কনজিউমারদের যেই গুডস এন্ড সার্ভিসেস গুলো তারা কনসাম্পশন করছে সেটাকে হচ্ছে গিয়ে এখানে ইনকর্পোরেট করছে, অর্থাৎ কোন প্রাইস গুলোকে ইনকর্পোরেট করছে? যেগুলো তারা কনজিউম করছে। On the other hand, there is another difference, যেটা হচ্ছে আমাদের প্রোডাকশনের অরিজিনটা। ফর এক্সাম্পল, জিডিপি ডিফলেটর কি করছে? জিডিপি ডিফলেটর যে প্রাইসের চেঞ্জটা নিচ্ছে সেটা হচ্ছে ডোমেস্টিক্যালি। আমার ভয়েস শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? কতখানি শুনতে পাননি? আমি যে ফার্স্টে ডিফারেন্সটা বললাম সেটা শুনতে পেয়েছেন? ওই যে আপনি বলেছিলেন যে প্রাইস কিছু কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আমি তাহলে আবার শুরু থেকে বলছি। সো আমাদের এখানে জিডিপি ডিফলেটরের সাথে সিপিআই এর ডিফারেন্স আমরা ডিসকাস করছিলাম। ফার্স্ট অফ অল, জিডিপি ডিফলেটরের ব্যাপারে আমি কি বলছিলাম? যে জিডিপি ডিফলেটর হচ্ছে গিয়ে অল গুডস এন্ড সার্ভিসেস ইনকর্পোরেট করবে টু
to calculate the price changes. On the other hand, CPI কি করছে শুধুমাত্র কনজিউমাররা যেই পার্টটা কনজিউম করছে, তারা যে গুডস ম্যাম এন্ড সার্ভিসেস কনজাম্পশন করছে সেটাকে কনসিডার করছে। জি বলেন। ম্যাম জিডিপি ডিফ্লেটর কি করছে সে কথাটা শুনতে পারিনি ম্যাম। জিডিপিতে আপনি আমাকে বলেন জিডিপি ডিফ্লেটরের মধ্যে কোন গুডস এন্ড সার্ভিসেস থাকছে? ম্যাম শুধুমাত্র সব কনসাম্পশন? ধরনের গুডস এন্ড সার্ভিসেস তো ইনক্লুড করে ম্যাম। না ম্যাম সব। হ্যাঁ, সব। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স হলো জিডিপি ডিফ্লেটর কি করছে, শুধুমাত্র ডোমেস্টিক্যালি প্রোডিউস গুডস এন্ড সার্ভিসেস এরটা কাউন্ট করছে। অন দ্য আদার হ্যান্ড কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে গিয়ে it can be domestically produced or it also can be imported, ঠিক আছে? সো যেহেতু শুধুমাত্র কনজিউমারদের কনজাম্পশনের পয়েন্ট অফ ভিউ থেকে সিপিআই মেজার করছে, সিপিআই ইনক্লুডস বোথ। অন দ্য আদার হ্যান্ড জিডিপি কি করছে, জিডিপি ডিফ্লেটর হচ্ছে শুধুমাত্র ডোমেস্টিক্যালি প্রোডিউসড গুডস এন্ড সার্ভিসেস এটা ইনকর্পোরেট করছে। দেন আরেকটা ডিফারেন্স আছে, সেটা হলো যে সিপিআই এর যে ওয়েটটা সেটা হচ্ছে ফিক্সড। জিডিপি ডিফ্লেটর কি করছে, তারা হচ্ছে ডিফারেন্ট ওয়েট অ্যাসাইন করছে। জিডিপি সিপিআই এটা ফিক্সড কেন? সিপিআই এটা ফিক্সড কারণ এই যে দেখেন, আমরা কি বললাম যে সিপিআই আমরা কিভাবে ক্যালকুলেট Based on- করি, বেসড অন এ ফিক্সড বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস। সো এটার জন্য বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস উইল অলওয়েজ বি ফিক্সড। অর্থাৎ ওই বাস্কেটে কি কি থাকতে পারে, ওই বাস্কেটে থাকতে পারে যে ধরেন আমাদের ডেইলি যেই ফুডের নেসেসিটি আছে সেগুলো থাকতে পারে, ডেইলি আমাদের যেই সার্ভিসেস এর নেসেসিটি আছে সেগুলো, ঠিক আছে? তাহলে ওরা হচ্ছে গিয়ে এই বাস্কেটটা ফিক্সড রাখবে, অর্থাৎ একজন হাউস হোল্ডের জন্য ওদের এই গুডস এন্ড সার্ভিসেস এর বাস্কেটটা ফিক্সড ফ্রম ইয়ার টু ইয়ার। অন দ্য আদার হ্যান্ড জিডিপির জন্য কিন্তু এই বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস ফিক্সড থাকবে না। এটা এক বছর থেকে বা একটা টাইম পিরিয়ড থেকে অন্য টাইম পিরিয়ডে চেঞ্জ হতে পারে। এটা কেন চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে যে কারণ হচ্ছে আমরা ডোমেস্টিক্যালি কোন ধরনের গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করতে পারছি সেটা ইয়ার টু ইয়ার চেঞ্জ হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট আমাদের জিডিপি ডিফ্লেটরের যে বাস্কেটটাও চেঞ্জ হচ্ছে। হাউএভার সিপিআই এর বাস্কেটটা চেঞ্জ হচ্ছে না। এখন বাস্কেট বলতে আবার লিটারাল বাস্কেট মনে করেন না, বাস্কেট আমরা জাস্ট একটা মানে ইউনিট হিসেবে বোঝার সুবিধার জন্য বলছি, ঠিক আছে? ওই বাস্কেটের মধ্যে যে শুধুমাত্র ফুড আইটেম ধরবে তা না, ওই বাস্কেটের মধ্যে সার্ভিস আইটেমও ধরবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন তাহলে ডিফারেন্স কি? ইয়েস ম্যাম। ওকে, সো আমরা দুই ধরনের প্রাইস ইন্ডিসেস দেখলাম, একটা হচ্ছে জিডিপি ডিফ্লেটর আর একটা হচ্ছে সিপিআই। এখন আমাকে বলেন তো ইনফ্লেশন কিভাবে ক্যালকুলেট করবেন? ইনফ্লেশন কিভাবে ক্যালকুলেশন করতে হয় বলেন? ইনফ্লেশন হচ্ছে আমরা সিপিআই থেকে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? ইনফ্লেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন প্রাইসেস। সো এই প্রাইসের চেঞ্জটা কিভাবে আমরা ক্যালকুলেট করছি? আমরা থ্রু আউট দ্য ম্যাক্রো ইকোনমিক্স কোর্স ইনফ্লেশন রেটকে হচ্ছে পাই হিসেবে কনসিডার করব, ঠিক আছে? সো পাই ইকুয়ালস টু হচ্ছে পিটি মাইনাস 1, আমাদের কারেন্ট টাইম পিরিয়ডের যে প্রাইসটা, মাইনাস হচ্ছে গিয়ে লাস্টের টাইম পিরিয়ডের যে প্রাইসটা সেটা, ডিভাইডেড বাই হচ্ছে লাস্ট পিরিয়ডের প্রাইস পিটি মাইনাস 1। সো ইনফ্লেশন রেট হচ্ছে আমরা ইয়ার টু ইয়ার যেই চেঞ্জেসটা আসছে প্রাইস লেভেলে সেই হিসেবে মেজার করছি মোস্ট অফ দ্য টাইম। এটা হচ্ছে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বেসিসে এই মেজারমেন্টটা করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে ফর এক্সাম্পল এখানে আমরা বলছি যে 3% ইনফ্লেশন রেট, তার মানে হলো যে আমাদের যেই চেঞ্জটা এসছে প্রাইস লেভেলে গত বছরের তুলনায় সেটা হচ্ছে 3% বেড়ে গিয়েছে। Over the long term, the CPI and GDP deflator produce similar measures of inflation. অর্থাৎ লং টার্মে গিয়ে দুইটার ইনফ্লেশন রেটটা যেটা সেটা হচ্ছে গিয়ে সেম হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম, সিপিআই আর জিডিপি ডিফ্লেটর। অলদো আমরা জানি যে দুইটার মেজারমেন্টের প্রসিডিউরটা হচ্ছে ডিফারেন্ট, হাউএভার ভেরি লং টার্মে কি হবে, এই দুইটার যে ইনফ্লেশন রেটটা আমরা ক্যালকুলেট করব থ্রু দ্য চেঞ্জেস ইন দ্য প্রাইসেস, দ্যাট উড বি সিমিলার। এরপর আমরা দেখব হচ্ছে একটা কোশ্চেন আছে, করেন লং টার্মে মানে এটা কিভাবে সেম হয়? আমরা তো জানি যে গুডস তো ডিফারেন্ট, এখানে সিপিআই তো অনেক গুডস আছে, কি বলে জিডিপি তো অনেক গুডস আছে যেগুলো সিপিআই কখনো ভেরি লং টার্মটা যেটা, ঠিক আছে? ভেরি লং টার্মে গিয়ে সবকিছু সেটেল হয়ে যায়।
যদি সবকিছু সেটেল হয়ে যায়, আমরা লাস্টের ক্লাসে পড়েছিলাম, আপনার যদি মনে থেকে থাকে, আপনার শর্ট টার্মে হচ্ছে সবকিছুই ফ্লাকচুয়েট করে, তাই না? প্রাইস জি ম্যাম, ফ্লাকচুয়েট করে, হ্যাঁ কোয়ান্টিটি মনে পড়ছে। ফ্লাকচুয়েট করে, মিডিয়াম রানে ফ্লাকচুয়েট করে। হাউএভার ভেরি লং রানে গিয়ে কি হয়? ভেরি লং রানে গিয়ে আমরা জানি যে ইকোনমি হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে যায়। তাদের সব গুডস এন্ড সার্ভিসেস গুলো হচ্ছে গিয়ে তাদের যেই ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যেটা সেই পয়েন্টটা রিচ করে। সো ইন দ্যাট সেন্স আমাদের দুইটার ইনফ্লেশন রেটের মধ্যেও সিমিলারিটি আসবে, নট নেসেসারিলি সেম, বাট আপনার একটা টাইম পিরিয়ডের বেসিসে যদি আপনি হিসাব করেন, তাহলে সবকিছু যদি আপনার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন পয়েন্টটা রিচ করে, দেন আমাদের প্রাইসের চেঞ্জটা হচ্ছে কি অনেকটা স্টেবল হয়ে যাবে। সো আপনার বাস্কেটটা ফিক্সড থাকুক অথবা বাস্কেটটা চেঞ্জ হোক, প্রাইসের যে চেঞ্জের লেভেলটা সেটাও সিমিলার হবে। এটা হচ্ছে ভেরি লং রানের জন্য, মিডিয়াম রান বা হচ্ছে শর্ট রানের জন্য এটা না। ঠিক আছে? সো ওই সময়ে গিয়ে এই দুইটার মধ্যে একটা সিমিলারিটি আসবে, যেহেতু সবকিছু হচ্ছে স্টেবল পজিশনে থাকবে সেই কারণে। জি ম্যাম। Okay, so now we are going to look at the interest rate. Most of the times the interest rate we see from newspaper অথবা financial institutions, এই interest গুলো হচ্ছে গিয়ে আমাদের nominal interest rate. However, there is a difference between nominal and real interest rate. Real interest rate হচ্ছে আমরা কিভাবে calculate করছি? Nominal interest rate minus হচ্ছে কি inflation rate. এই ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে হয়তোবা নিউজপেপার আর্টিকেলের ফিচার বা অনেক সময় অনেক জার্নালও দেখতে পাবেন যে যেখানে বলা হচ্ছে, এটা খুবই কমন একটা ডিসকাশন, যেখানে বলা হচ্ছে যে আমাদের ডিপোজিটের যে রেটটা সেটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেটের চাইতে কম। অর্থাৎ আমরা কি করছি? আমরা একটা সার্টেন রেটে ব্যাংক থেকে বড় করছি, there is a lending rate and there is also one deposit rate. So deposit rate minus হচ্ছে গিয়ে lending rate minus হচ্ছে deposit rate equals to ব্যাংকের যে ইনকাম from interest income. So এই ইনকামটা যেটা আসছে সেটা ব্যাংক কি করছে? ব্যাংক হচ্ছে গিয়ে নমিনাল রেটে শো করছে। However, what we do not know is what is the real interest rate income for the bank and also what is the real return for the investment for depositors. So depositorরা দেখছে যে তারা হচ্ছে কি 10% রিটার্ন পাচ্ছে, on the other hand যখন হচ্ছে তারা লোন নিতে যাচ্ছে তারা হচ্ছে পেমেন্ট করছে, সাপোজ যে তারা 20% রেটে হচ্ছে পেমেন্ট করছে। সো এই যে 20 minus 10% হচ্ছে কি ব্যাংকের ইনকাম। এখন কোয়েশ্চেনটা হলো যে 10% রেটে ডিপোজিটররা ইন্টারেস্ট আর্ন করছে, সেই 10% এর মধ্যে কতখানি ইনফ্লেশন আর কতখানি হচ্ছে গিয়ে আপনার রিয়েল যেই ইনকাম সেটা। অনেক সময় দেখা যায় যে ইনফ্লেশন রেট নমিনাল ইন্টারেস্ট রেটের একেবারে সমান অথবা অলমোস্ট সিমিলার। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ইনফ্লেশন রেট আর ইন্টারেস্ট রেট যদি সমান হয় তার মানে হলো যে আমাদের রিয়েল ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে জিরো। অনেক সময় এটা নেগেটিভও হয়, অর্থাৎ আমাদের ইনকাম হওয়ার বদলে উল্টা হচ্ছে আমরা কস্ট বিয়ার করছি। আমাদের যে ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্টটা পাওয়ার কথা সেটাও আমরা পাচ্ছি না পুরোপুরি। মনে করেন যে ইকোনমিতে ইনফ্লেশন আছে 12%, বাট আমরা ডিপোজিটের উপরে ইন্টারেস্ট পাচ্ছি হচ্ছে 10%, তাহলে কি হবে? আমরা অ্যাকচুয়ালি প্রতি বছরে 2% করে ভ্যালু লুজ করছি ফ্রম আওয়ার ডিপোজিট। তাহলে এই যে এই ডিফারেন্সটা হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট করার সময় জানতে হবে আমাদের, লোন নেওয়ার সময়ও জানতে হবে, আবার আমরা যখন ব্যাংকে ডিপোজিট রাখতে যাব তখনও আমাদেরকে জানতে হবে যে আমাদের অ্যাকচুয়াল ইনকামটা কতখানি হচ্ছে। সো হাউ ডু উই নো দ্যাট? রিয়েল ইন্টারেস্ট রেট আমরা পাবো হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন রেট, এখান থেকে হচ্ছে আমরা রিয়েল ইন্টারেস্ট রেট পাবো। সো a 10-year treasury bond paying 6.08 per annum with 1.6% annual inflation rate has the real return of, আমরা জানি এটা আমরা কিভাবে বের করব, 6.08 মাইনাস হচ্ছে গিয়ে 1.6, so that is our real interest rate. Okay, that's all for today. আমরা তাহলে কি কি আইটেম কভার করলাম? আমরা প্রথমে দেখলাম হচ্ছে জিডিপি, রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি, জিডিপি ডিফ্লেটর, দেন আমরা দেখলাম হচ্ছে ইনফ্লেশন এন্ড প্রাইস ইন্ডিসেস, আফটার দ্যাট আমরা দেখলাম যে রিয়েল এন্ড নমিনাল ইন্টারেস্ট রেট। সো আপনাদের কাজ হলো, হ্যাঁ বলেন। লাস্টের পার্টে আরেকটু যদি বলতেন রিয়েল ইন্টারেস্ট ক্যালকুলেট করার মেথডটা আর কি। রিয়েল ইন্টারেস্ট রেট হচ্ছে আমরা ইনফ্লেশন রেটটা নমিনাল ইন্টারেস্ট রেট থেকে বাদ দিলেই আমরা রিয়েল রিটার্নটা পাবো, ঠিক আছে? রিয়েল রিটার্ন অথবা রিয়েল রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আপনার নমিনাল ইন্টারেস্ট রেট, অর্থাৎ যেটা হচ্ছে 6.08% মাইনাস হচ্ছে ইনফ্লেশন রেট। সিম্পল। কিন্তু ম্যাম রিয়ালটা তো কারেন্ট আর নমিনাল তো পূর্বে থাকে, এরকম তো, তাই না?
না এখানে আমরা সেভাবে ডিফারেন্সিয়েট করছি না। আমরা যখন ইনফ্লেশন ইন্টারেস্ট রেট আবার পড়বো ডিটেইলসে তখন এটা আমরা দেখবো যে মানে আসলে ইনফ্লেশন রেট এভাবে ডাইরেক্টলি সাবট্রাক্ট করা যায় না। বাট হাউএভার ফর দ্য টাইম বিং আপনারা জাস্ট এই কনসেপ্টটা জেনে রাখেন যে নমিনাল ইন্টারেস্ট রেটে হচ্ছে ইনফ্লেশন রেটটা সহ থাকে ইন্টারেস্ট রেটে, আর রিয়েল রেটে হচ্ছে গিয়ে শুধুমাত্র যে রিয়েল রেট অফ রিটার্নটা সেটা থাকছে, এখানে কোনো ধরনের ইনফ্লেশন থাকছে না। জি ma'am, জাস্ট ফর ঠিক আছে। ইজ আমরা এখন জানছি যে নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে গিয়ে রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস হচ্ছে ইনফ্লেশন রেট। হাউএভার ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট সিম্পল ওয়ে। তার মানে ম্যাম রিয়েল ইন্টারেস্ট রেটে জাস্ট ইনফ্লেশনটা এক্সক্লুডেড। হ্যাঁ, রিয়েল ইন্টারেস্ট রেটে হচ্ছে ইনফ্লেশন রেটটা এক্সক্লুডেড থাকে, আর নমিনাল ইন্টারেস্ট রেটে হচ্ছে ইনফ্লেশন রেটটা ইনক্লুডেড থাকে, ইনকর্পোরেটেড থাকে। সো যেটা বললাম যে আপনাদের বই থেকে হচ্ছে দুইটা জিনিস পড়বেন। একটা হচ্ছে স্টক ভার্সেস ফ্লো বলে একটা বক্স আছে, ওটা দেখবেন। আর হচ্ছে রিয়েল আর নমিনাল জিডিপির ক্যালকুলেশনের একটা এক্সাম্পল দেয়া আছে বইয়ের ভিতরে, সেটাও একটুখানি ভালোভাবে দেখবেন। আর রিয়েল জিডিপির যেই পার্টটা, সরি নট রিয়েল জিডিপির যেই পার্টটা সেটা আমরা কভার করেছি ম্যানকিউ থেকে, আর বাকি যেই পার্টটা সেটা আমরা কভার করলাম হচ্ছে ডর্নবুশ থেকে। Okay, so for today, that's all. We have finished chapter 2. So I'm going to expect যে আপনারা বাসায় দুটো চ্যাপ্টারেরই ভিতরে একটু ডিটেলসে পড়বেন। আমি আপনাদেরকে again slide দিব, but it would be before next class. So today I'm going to provide you the recording for today's class and also the slides from previous class. ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।